তারপর তাকে গোসল করিয়ে দিয়ে নতুন একটা শাড়ি পরিয়ে দিলাম। সে কিছুই বলছে না, বাকরুদ্ধ হয়ে আছে একরকমের। তারপর তাকে কোলে করে নিয়ে ছাদে চলে গেলাম। ময়না পাখি, আমায় মাফ করে দিও। তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজ এত কষ্ট পেতে না। আচ্ছা থাক, যা হয়েছে হয়েছে, এবার সব ভুলে যাও। ছাদের উপরে বসে অনেকটা সময় একা একা বকবক করলাম। অবনী কোনো কথাই বলল না। তারপর তাকে নিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে শুয়ে পড়লাম অবনীকে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী মাটিতে পড়ে আছে। অবাক হয়ে গেলাম অবনীর এইরূপ আচরণ দেখে। দামি খাট ফেলে রেখে মাটিতে কেন শুতে হবে তার? না, কোনো একটা ঘাপলা আছে। অবনীকে ডাক দিলাম, সে আমার ডাকের কোনো উত্তর দিল না। সেই রকমভাবে মাটিতে পড়ে আছে অবনী বলে ওকে নাড়া দিতে আমার চোখ জোড়া কপালে উঠে গেল। তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তার নাকের সামনে হাত দিয়ে দেখলাম শ্বাস নিচ্ছে কিনা, কিন্তু না, কোনো সারা শব্দ নেই। তার মানে কি অবনী সত্যি আমায় ছেড়ে চলে গেল? এত কিছু হয়তো অবনী সহ্য করতে পারেনি, তাই সে সুইসাইড করেছে। অবনীকে জড়িয়ে ধরে সজোরে এক চিৎকার করে উঠলাম, এই মেয়ে মারা গেলে আমার দুনিয়াদারি সমস্ত কিছু শেষ। তখনই ঘুমটা ভেঙে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে পরিস্থিতি বোঝার ট্রাই করলাম। সব কিছু তো ঠিকঠাকই আছে। তার মানে কি এতটা সময় আমি স্বপ্ন দেখলাম? পাশ থেকে অবনী আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। অবনী, তুমি ঠিক আছো তো? ঠিক আছে কিনা জানি না, তবে জীবিত আছি। অবনী, কী সব বলছো তুমি উল্টাপাল্টা? যা বলেছি ঠিকই বলেছি। গতকাল রাতেই তো আমায় মেরে ফেলেছেন। হায়নার মতন যখন আমার শরীরটাকে নিজের আয়ত্তে নিয়েছেন, তখনই তো আমার মৃত্যু হয়েছে। শুধু দেহটা দুনিয়ায় লটকে আছে, চাপ নেই। দেহটাও কিছুদিনের মধ্যে 3.5 হাত মাটির নিচে গুছে যাবে। অবনীর মুখে এমন ধারা কথা শুনে বুকের ভিতরে কেমন যেন ধুপধুপানি শুরু হয়ে গেল। জানি না কি আছে এই মেয়ের মাঝে। উদ্দেশ্য ছিল একরকম, কিন্তু আমি নিজের উদ্দেশ্য ছেড়ে মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেলাম এক রাতের মধ্যেই। মেয়েটা আমার মন কেড়ে নিয়েছে। না, ওর কিছু হতে দেওয়া যাবে না। সে রাজত্ব করবে আমার মনের সিংহাসনে। অবনী, অলক্ষণে কথা বলো না প্লিজ। মেয়েটাই যে আমি, অলক্ষণে। অবনী, তুমি মোটেও অলক্ষণে না, আর তোমার কিছু হতে দিব না আমি। এটা বলে অবনীকে নিজের বুকে টেনে নিলাম। একদম পাজা খোলা করে মেয়েটাকে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে তার ঠোঁটে কপালে থুতনিতে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম। সে চুপচাপ আমার বুকে পড়ে আছে। মনে হয় যেন তার মধ্যে কোনো মোহই নাই। সে যেন নিরামিষ প্রকৃতির একটা মানুষ। তৎক্ষণাৎ মনে পড়ল তার উপরে জোর খাটাচ্ছি আমি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করো। আপনার শরীরের ঘ্রাণ আমার খুব পরিচিত। কেন জানি মনে হয় আপনি আবার খুব কাছের কেউ। আর তাছাড়া আপনি আমার নামও জানেন। হয়তোবা তোমার কাছের কেউ, আর তোমায় উঠিয়ে নিয়ে এসেছি। তোমার নামটা আমি জানবো না, এমনটা কি করে হয়? লোকটার কথা শুনে নিজের উপরে ঘৃণা হচ্ছে। লোকটা আমার শরীরে জোর খাটিয়েছে। সেই শরীরটাই যেন অপবিত্র মনে হচ্ছে এখন নিজের কাছে। কি হলো, কথা বলছো না যে? আপনার মতন নর পশুর সাথে কি কথা বলবো? মানুষ তো নন আপনি। মানুষ হলেই না কথা বলতাম। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমি মানুষ না, আমি আস্ত একটা রক্তচোষা। তবে সব কিছুর পিছনে তোমার পরিবারেরও হাত আছে। তোমার বাবা আমায় মানুষ থেকে ভয়ঙ্কর হায়েনা বানিয়ে দিয়েছে। ফালতু কথা একদমই বলবেন না। আমার বাবার নাম করা বিজনেসম্যান। আপনার মতন হায়নার সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। তিনি সৎ একজন ব্যবসায়ী। সৎ কি অসৎ তা সময় হলেই জানতে পারবে। আর এখন এসব কথা ছাড়ো। চুপ করে রইলাম। এমন বাজে মানুষের সাথে মুখ লাগার ইচ্ছে আমারও নেই। হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি তোমায় জড়িয়ে ধরে আদর দিচ্ছি। দেখবে তোমার ঘুম চলে আসবে। কিছুই বললাম না আর, কারণ লোকটার জঘন্য আচরণকে তিনি আদর মনে করেন। এমন বিশ্রী চিন্তা ভাবনার মানুষের সাথে কি কথা বলার থাকে আর। চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী বাচ্চাদের মতন করে ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত চেহারাটা দেখে এতটা মায়া হচ্ছিল যে কি আর বলবো। আস্তে আস্তে ওর কানের সামনে মুখ নিয়ে গিয়ে ওকে ডাক দিলাম, অবনী উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সে মিটমিট করে চোখ খুলল। কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম তার। আদর দিয়ে দিয়েছি। এবার উঠে বসো, আমি তোমায় ফ্রেশ করানোর জন্য নিয়ে যাব। কেন, আমার কি হাত পা নেই নাকি? না, আমি প্রতিবন্ধী? না, তেমন কিছুই না। তবে আমি চাই না যে তোমার পা জমিনে পড়ুক। চুপচাপ উঠে বসে পড়লাম। লোকটার আদিক্ষেতা দেখে রাগের শরীর ফেটে যাচ্ছে। তবুও কিছু বললাম না, কারণ লোকটাকে হাজার বারণ করলেও সে আমার কথা শুনবে না। অবনীকে কোলে তুলে নিলাম। কাজের মহিলা এসে একটা শাড়ি দিয়ে গেল। অবনীকে কোলে করে নিয়েই ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে নিজেই গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে দিয়ে
টাওয়েল পরিয়ে দিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে আসলাম। মেয়েটা একদম চুপচাপ হয়েছিল, মনে হচ্ছিল যেন স্বামীর বাধ্য বউ। তারপর তাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিলাম। যখন শাড়ির কুচি দিব তখন তার ধবধবে সাদা পেটের দিকে নজর যায়। হয়ে গেল ব্যাস, মাতাল হয়ে গেলাম। শাড়ির কুচি দেওয়া বাদ দিয়ে রেখে তার পেটের মধ্যে চুমু খেতে আরম্ভ করে দিলাম। মেয়েটা লজ্জায় চোখে হাত দিয়ে রেখেছে, কিন্তু আমার তো হুঁশ ঠিক নেই। কখনো কি শুনেছেন যে মাতালের হুঁশ ঠিক থাকে? আমারও তেমন ছিল না। আধা ঘন্টা তাকে চুমু খাওয়ায় কাটিয়ে দিলাম। আমার যেন মনই ভরছে না। নাভিতেও আলতো করে কয়েকবার চুমু খেয়েছি। একদম পুরোপুরি হারিয়ে গেলাম নেশার রাজ্যে। তখনই অবনীর কথায় হুঁশ ফিরে আসে। জোর করে যখন তুলেই এনেছেন তাহলে যেতে তো আর দেবেন না, আপনার কাছেই তো রেখে দেবেন আমায়। তাহলে একবারে এত চুমু খাওয়ার মানেটা কি? অবনীর কথা শুনে 3000 ভোল্টের একটা শক খেলাম। আরে অবনী এটা বললটা কি? অবনী তুমি কি বলেছ তুমি নিজে জানো? জানবো না কেন? এতটা সময় কোনো কিছুর মোহে আটকে থাকা ঠিক না। তার মানে তুমি বলতে চাইছো জিনিস একটা যখন কিনেছি সেটাকে একবারে খরচ না করতে, ধীরে ধীরে ব্যবহার করতে? কই, আমি এটা কখন বললাম? এটা না বললেও তোমার কথায় মানেটা এমন যে তোমায় ঘন্টাখানিক নিজের কাছে আটকে না রেখে মাঝে মাঝে কাছে টানার জন্য। না, আমার কথার মানে মোটেও এমন না। আপনার বিকৃত মস্তিষ্ক অন্যভাবে কথাটাকে ধারণ করেছে আমার। মস্তিষ্কটা বিকৃত হলেও কথা ধারণ করার শক্তিটা আছে আমার। থাক, আমার যা বোঝা সেটা আমি বুঝে নিয়েছি। এখন রাখো এসব কথা। অবনী চুপ হয়ে গেল। আমি অবনীর শাড়ির কুচি ঠিক করে দিয়ে আবার কোলে তুলে নিলাম। আবার কেন কোলে নিলেন আমায়? নাস্তা খাওয়ানোর জন্য। কাজের মহিলা আপা নিচে নাস্তা লাগিয়েছে তাই কোলে নিয়েছি তোমায়। আমি তো নিজেই হেঁটে যেতে পারবো। সেটার আর দরকার নেই। নিজে নিজে যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলে ক্ষতিটা আমারই হবে। খাটাস লোকটার কথা শুনে নিজের অজান্তেই হেসে দিলাম। লোকটার এমন ধারা আচরণ দেখে মনে হলো সে যদি আমায় এভাবে জোর করে তুলে না এনে সবার সম্মতি নিয়ে আমায় বিয়ে করে নিজের বউ বানাতো, তাহলে হয়তো দুনিয়ার মধ্যে সবচাইতে রোমান্টিক বরটা আমার হতো। অবনীকে কোলে করে নিচে নিয়ে এলাম। তারপর তাকে নিজের হাতে খাইয়ে দিলাম। তাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পালা শেষ করে, অবনী বাসায় যদি তোমার বোরিং লাগে তাহলে তুমি আমার সাথে অফিসে যেতে পারো। আর না হয় যদি বলো জঙ্গলে সফর করবে তাহলে সেটাও করতে পারো। অফিসে নিয়ে চলেন আপনার সাথে। যাক, এই একটা সুযোগ পালিয়ে যাওয়ার। অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাব। ওকে, ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, তুমি এখানে বসো। আমি জানি অবনী অফিসে যাওয়ার অপশন কেন বেছে নিয়েছে। সে হয়তো ভিতরে ভিতরে কোনো প্ল্যান সাজিয়েছে। তবে সে এটা জানে না যে আমি আকাশ মাহমুদ কোনো কাঁচা কাজ করি না। সে হাজার চালাকি করেও আমার সাথে পেরে উঠতে পারবে না। রেডি হয়ে এসে অবনীকে সাথে করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসে পৌঁছে আমি আমার কাজে মন দিয়েছি। অবনী আমার কেবিনে লক্ষ্মী মেয়ের মতন বসে আছে। মেয়েটার হয়তো বসে বসে বোরিং লাগছে অনেক। আমি না হয় আমার কাজ করছি দেখে বোরিং লাগছে না, কিন্তু মেয়েটার তো কোনো কাজ নেই। একটা মানুষ আর কতটা সময় বসে থাকতে পারে? অবনী তুমি গিয়ে ঘুরে ঘুরে পুরো অফিসটা দেখো। এই সুযোগটার অপেক্ষায় তো ছিলাম এতটা সময়। এবার সোজা পালিয়ে যাব। খাটাসটার কেবিন থেকে বেরিয়ে ফাঁক খুঁজছিলাম কখন সুযোগ পাবো। এদিকে সেদিকে তাকিয়ে ভালো করে সবকিছু নিজের আয়ত্তে করে নিলাম। সবাই কাজে বিজি হয়ে পড়েছে। এই সুযোগ, এবার আমি পালিয়ে যাব। সোজা অফিসের গেট দিয়ে বের হয়ে গেলাম। অফিসের বাইরে বের হয়ে পা রাখতেই এক ঝাঁক সিকিউরিটি আমার পথ আটকালো। ম্যাম, কোথায় যাচ্ছেন? আল্লাহ, ধরা পড়ে গেলাম। এবার কি বলবো আমি? আসলে অফিসটা ঘুরে ঘুরে দেখছিলাম। ম্যাম, অফিসের ভিতরে পরিবেশটাকে দেখুন। স্যারের অনুমতি নেই আপনাকে বাইরে যেতে দেওয়ার। মেজাজটা পুরো ডাঙায় উঠে গেল। তাও নিজেকে শান্ত করে রেখে কেবিনে চলে এলাম। কি পালাতে পারলে না? আপনি হয়তো সবটাই আগ থেকে জানতেন, তাই না? বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই মাথায় রেখো, আমি কোনো কাঁচা খেলোয়াড় না। তুই আস্ত একটা খটাস। মনে মনে আমাকে গালি দিয়ে লাভ নেই, চুপচাপ এই চেয়ারটাতে বসে পড়ো, আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব আমরা। চেয়ারটাতে বসে আছি, আল্লাহ না জানি বাসায় গেলে লোকটা আমার সাথে কি রূপ আচরণ করে। কিছু সময়ের মধ্যে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার ধারের দেওয়ালগুলোতে অবনীর ছবি টাঙানো। অবনী দেখো তোমার ছবি, এটা বলতে অবনী হাসতে হাসতে আরম্ভ করে। তোর নজরে কি শুধু পোস্টার পড়েছে? ভালো করে সামনে তাকিয়ে দেখ। অবনীর মা
অবনীর কথা মতন সামনে তাকিয়ে দেখি রোডের মাঝখানে সেনাবাহিনী, পুলিশ, সাথে অবনীর বাবা মিলে সব কয়টা গাড়ির তল্লাশি চালাচ্ছে। এটা দেখে মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। অবনী, চুপচাপ থাকো একদম, এক ফোঁটাও আওয়াজ করবে না। এদিকটা আমি সামলে নিব। এই শয়তানের বাচ্চা, তুই আর কতটা সামলাবি? হ্যাঁ, সব কিছুই তো আমি বিগড়ে দিয়েছি। এবার আমাকে তোর কাছে জিম্মি করে রাখবি কি করে? দেখ, সামনে আমার বাবা আরো প্রশাসনিক কর্মকর্তারা, তেনারা তো এবার আমাকে ঠিকই উদ্ধার করে নেবেন। অবনী, তোমায় আগে বলেছি আমি যে আকাশ মাহমুদ কোনো কাঁচা খেলা খেলে না। কোমরে হাত দিয়ে পিস্তলটা বের করতে যাব, কিন্তু হাত দিয়ে দেখি কোমরে পিস্তল নেই। তখনই অবনী আমার পেটের মধ্যে পিস্তল দিয়ে চেপে ধরলো। এবার তোর আর রক্ষা নেই। অবনী, পিস্তলটা আমায় দিয়ে দাও, উল্টোপাল্টা চাপ লেগে কোনো অঘটন ঘটে যাবে আমার। তুই হয়তো ভুলে গেছিস আমি কার মেয়ে। আমার বাবা আমাদের সব চালানো শিখিয়েছে। টেনশন করিস না তুই, একদম অঘটন ঘটবে না। গুলিটা সোজা তোর কিডনির মধ্যেই মারবো। সো বেশি তেরি বেরি করিস না। ভালো চাস তো চুপচাপ নিজেকে পুলিশের হাতে সঁপে দে। অবনী কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। আল্লাহ, এখন অবনীকে ওদের হাত থেকে কি করে বাঁচাবো আমি? ওরা তো আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে এখন। মাথায় যেন কিছুই খেলছে না। না, নিজেকে শান্ত করতে হবে আগে। সামনে আমার কঠিন পরীক্ষা। কিছুটা সময় নিজেকে রিল্যাক্স করার জন্য নিলাম। তারপর হুট করে অবনীর হাত থেকে গলিটা হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে নিলাম। কিন্তু এর মধ্যে অঘটন ঘটে গেছে। অবনী গুলি চালিয়ে দিয়েছে। হয়তো আমার শেষটা এভাবেই লেখা ছিল। নিজের শরীরের দিকে তাকে দেখি, আমার কেমন কিছুই হয়নি। বুলেট আমার পেটে আলতো চামড়া ঘেঁষে চলে গেছে। বেশি কিছু না হলেও মোটামুটি ক্ষতি হয়েছে। আমার পেট থেকে রক্ত পড়ছে। ভাগ্যিস গুলিতে সাইলেন্সার লাগানো ছিল, তাই তেমন আওয়াজ হয়নি। অবনী আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল গুলিটা নেওয়ার জন্য। না, এবার অতিরিক্ত হয়ে গেছে। মেয়েটাকে আটকানো দরকার। অবনীর গলায় হাত দিয়ে ওর শ্বাসনালীতে আঙুল মেরে দিলাম। সাথে সাথে সে বেহুশ হয়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। তোরা তাড়াতাড়ি তোর ম্যামকে সামলা। আমি যেখানে যাই না কেন আমার সাথে গার্ড থাকে। ওরা অবনীকে পিছনের সিট দিয়ে শুয়ে দিল। ঠিক তখনই সেনাবাহিনী একজন আমার গাড়ি আটকায়। এই যে মিস্টার, গাড়ি থেকে নামেন। আমি ক্ষমতাটাকে ঢেকে ফেললাম সাথে সাথে। তাড়াতাড়ি নামেন গাড়ি থেকে, গাড়ি তল্লাশি করব। ওকে স্যার, 1 মিনিট। পকেট থেকে আমার একটা কার্ড বের করে সেনাবাহিনীর হাতে দিলাম। আরে আপনি বিজনেসম্যান আকাশ সাহেব না? হ্যাঁ। স্যার দুঃখিত, আপনি চলে যেতে পারেন। সেনাবাহিনী আমায় ছেড়ে দিল। কারণ নাম আমিও কম কামাই করিনি। আকাশ মাহমুদকে মোটামুটি অনেক মানুষই চিনে। আর অবনীর বাবাও হয়তো আমার দিকে খেয়াল করেনি। অন্য গাড়ি তল্লাশিতে বিজি ছিল। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। এদিকে আমার পেটের মধ্যে পেইন শুরু হয়ে গেল। মনে হচ্ছে যেন রুহুটা বের হয়ে যাবে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো। এই অবস্থাতে অবনীকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিলাম। তারপর নিজের রুমে এনে শুয়ে দিয়েছি। এই যে শোনো, তোমরা ম্যামের পাহারায় থাকো। তার জ্ঞান ফিরে আসলে আমায় খবর দিও তোমরা। লালু আমার পার্সোনাল ডক্টরকে ফোন করে আসতে বলে দিয়েছে। লালু আমার পার্সোনাল বডিগার্ডের নাম। একটু পর ডক্টর বাসায় চলে আসলো। আরে আকাশ ভাই, কি করে হলো এটা? ডক্টর সাহেব, কী যে বলবো আপনাকে। আসলে পথের মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, যার দরুন চোট পেয়েছি। আকাশ ভাই, আপনিও না একটু সাবধানে থাকবেন তো নাকি? এভাবে চলতে থাকলে তো আপনার অবস্থার 12টা বেজে যাবে। আজ পর্যন্ত এমন কোনো পেশেন্ট আমি দেখিনি আপনার মতন, যে মাসে কম করে হলেও 3 থেকে 4 বার আমার সাথে সাক্ষাৎ করে। কি করবে ডাক্তার সাহেব, খোদা যে আপনার সাথে বারবার দেখা হবে সেটা লিখে রেখেছেন। ভাই যাই হোক না কেন, এবার একটু ভালো করে নিজের কেয়ার করবেন। আমি ক্ষত জায়গায় ওয়াশ করে দিয়েছি। আর এই যে কিছু মেডিসিনের নাম লিখে দিলাম, সেটা কন্টিনিউস করবেন। আচ্ছা ডক্টর সাহেব। এবার তাহলে আমি চললাম। ডক্টর সাহেব চলে গেলেন। পেইন করছে জায়গাটা প্রচণ্ড রকমের। তবে এটা ভেবে শান্তি লাগছে যে অবনীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু অবনী আজ আমায় মৃত্যুর চৌকাঠ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ভাগ্যিস উপরওয়ালা আমায় রক্ষা করেছে। আমি একটা জিনিস এইভাবে পাই না যে দুনিয়ায় যে যাকে বেশি ভালোবাসে সে ততটাই বেশি অবহেলা পায়। স্বার্থপরের দুনিয়া, এই দুনিয়ায় আসলেই ভালো মনের কোনো দাম নেই। এসব নিয়ে ভাবছিলাম, তখনই গার্ড এসে খবর দিল। ওকে, আমি আসছি। অবনীর কাছে চলে গেলাম। সে বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালের চারপাশ ঘুরে ঘুরে তাকাচ্ছে। আরে অবনী, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোনো ফায়দা নাই। এটা আমার বাড়ির 4 দেওয়াল। তোমার বাড়ির 4 দেওয়ালে তোমায় যেতে দেইনি। কি করে তুই আমার সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে এখানে নিয়ে আসলি?
আগেই বলেছি অবনী, আমি তোমায় যে আমি কোনো কাঁচা খেলোয়াড় না। তুই আসলেই সন্ত্রাস। অবনী, মুখের ভাষা ঠিক করো, না হয় চিরতরে বাবা মায়ের মুখ আর দেখতে পাবে না। ভালো রূপটাই সবসময় দেখার চেষ্টা করিও, না হয়তো বাপ বেটি কাউকেই ছাড়বো না। 3.5 হাত মাটি খুঁড়ে সেখানে বাপ বেটি দুজনকে কবর দিয়ে আসবো। মানুষটার কথা শুনে চুপসে গেলাম, কারণ যেই মানুষটা আমায় কিডন্যাপ করার মতন জঘন্য কাজ করতে পারে সে যে আমার মেরে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই। সারাটা দিন পেটের ব্যথা নিয়ে কাটিয়ে দিলাম। রাতের বেলায় নিজের রুমে চলে গেলাম। গিয়ে দেখি অবনী বিছানায় শুয়ে আছে। আমিও অবনীর পাশে শুয়ে গেলাম। বিছানায় শুয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছি। তখনই সে আমায় ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। সাথে সাথে পেটের ব্যথাটা আরও দ্বিগুণ হয়ে গেল। পেটের দিকে খেয়াল করে দেখি পেট থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অবনী আমায় ধাক্কা দেওয়ার সময় ওর হাতটা আমার পেটে গিয়ে লাগে, যার ফলে ক্ষতটা থেকে রক্ত পড়া আরম্ভ করেছে। পেটের ব্যথা নিয়ে অবনীর দিকে অসহায় চোখে তাকিয়ে আছি। সেও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে সে। সরি, আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আঘাত তো করেছো তুমি। এবার তো শান্তি হয়েছে তোমার। আমায় কষ্ট দিয়ে যখন তোমার শান্তি লাগে তবে তুমি তাই করো, সমস্যা নেই। কিন্তু এবার তো কাছে আসো। মানুষটার কাছে এগিয়ে গেলাম। সে আমায় 2 হাত দিয়ে নিজের বাহুর মধ্যে আগলে নিল। মানুষটার পেট থেকে রক্ত পড়ছে, তাও সে আমায় নিজের কাছে আগলে ধরে রেখেছে। মানুষটার জন্য খুব খারাপ লাগছে। চাইলে সে আমায় কষে 2টো থাপ্পড় লাগিয়ে দিতে পারত, কিন্তু সে তা করেনি। উল্টো আমায় ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছে। মানুষটার এইরূপ আচরণ দেখে নিজেকে যেন পাষাণ মনে হচ্ছে। সত্যি, মানুষটা হয়তো মন খুলে ভালোবাসতে জানে। অবনীকে জড়িয়ে ধরে ওর কপালে ঠোঁটে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম। সে আমায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। যেই মেয়ের উপরে জোর খাটাচ্ছি আমি, সেই মেয়ে আমায় জড়িয়ে ধরে রেখেছে। জিনিসটা কেমন যেন অদ্ভুত লাগছে। অবনী, তুমি ঠিক আছো তো? একটু আগে তো জড়িয়ে ধরতে সময় বাধা দিলে, কিন্তু এখন তোমায় চুমু খাচ্ছি, তাও কিছু বলছো না যে? সেটা অন্য কারণে দিয়েছি, কিন্তু এখন আর দিব না। আপনার যত ইচ্ছে হয় আপনি আমায় চুমু খান, আমি কিছু বলবো না। অদ্ভুত লাগছিল এতটা সময়, কিন্তু এখন যেন বড়সড় একটা শক খেলাম। মেয়েটা আমায় নিচ থেকে চুমু খেতে বলছে। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। দূর, যা হবে হোক। মেয়েটা নিজেই আজ সুযোগ দিয়েছে, আজ তো মন ভরে ওকে আদর করব। পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম অবনীকে। আমি চুমু খাচ্ছি আর সে বারবার শিউরে উঠছে। অনেক রাত অবধি তাকে চুমু খেয়েছি। একটা সময় চুমু খাওয়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। মানুষটা আসলে অদ্ভুত প্রকৃতির, তবে তাকে আমার মাপা শেষ। যতই হায়না হোক না কেন, সে তার মনে ভালোবাসা নামক ভয়ঙ্কর গাছ জগিয়ে আছে। একটু আগেই কেমন অদ্ভুত ধরনের পাগলামো করছিল, কিন্তু এখন সব বাদ দিয়ে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। মানুষটার নিঃশ্বাসগুলো সোজা আমার বুকের উরুর মধ্যে এসে পড়ছিল। কেমন বাচ্চাদের মতন করে ঘুমিয়ে আছে মানুষটা। ইস, দেখে কেমন যেন লোভ হচ্ছে। ইচ্ছে করছে মানুষটার কপালে একটা চুমু এঁকে দিতে। ইচ্ছে করছে মানুষটার লম্বা লম্বা চুলগুলো হাত দিয়ে আউলে দিতে। কেমন যেন এক ধরনের একটা নেশা কাজ করছে। মানুষটাকে নিয়ে ভাবতে ভাবতেই গভীর রাত হয়ে গেল। হঠাৎই মনে পড়লো মানুষটার পেট থেকে রক্ত পড়ছিল। আল্লাহ, এতটা মন ভোলা কি করে হলাম আমি! তাড়াতাড়ি করে মানুষটার পেট থেকে কাপড় সরিয়ে ফেললাম। এখনো রক্ত চুয়ে চুয়ে পড়ছে। শাড়ির আঁচল দিয়ে মানুষটার সেই ক্ষতটাকে আলতো করে চেপে ধরে রেখেছি। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কেমন যেন টেনশন মুক্ত লাগছে নিজেকে। কিন্তু কি কারণে মানুষটার জন্য এতটা টেনশন করছি আমি, তার উত্তর আমার কাছে জানা নেই। আপাতত জানতেও চাই না, কারণ বেশি ঘাটাঘাটি করলে ভালো লাগার মুহূর্তটাকে কোনো এক কালো মেঘ এসে ঢেকে দিয়ে যাবে। তাই আর বেশি কিছু না ভেবে মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎই কারোর শরীরের স্পর্শ লেগে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ মেলতে পারছি না। চোখ জোড়া আগুনের মতো গরম হয়ে আছে, মাথাটাও প্রচণ্ড ধরেছে। আমি শিওর আমার জ্বর আসতে চলেছে। চুপচাপ সেভাবেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মুখের মধ্যে পানি ছিটা পড়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি অবনী আমার মাথায় জলপট্টি দিচ্ছে। বুঝতে বাকি রইল না যে আমার জ্বর এসেছে, কিন্তু অবনীর এইরূপ আচরণ দেখে খুবই অবাক হলাম। অবনী, তুমি ঘুমাওনি? আপনার শরীরে কি ভয়ঙ্কর রকমের জ্বর! আপনাকে এভাবে ফেলে রেখে আমি ঘুমাবো, সেটা ভাবলেন কি করে? অবনীর কথা শুনে শরীরটা কাঁপা দিয়ে উঠল। এটাই কি সেই অবনী যাকে আমি জোর করে তুলে এনেছিলাম? এই যে কিছু বলছেন না যে? আরে পাগলি, এত টেনশন করছো কেন? জানি না কেন এত টেনশন করছি, তবে আমার খুব টেনশন হচ্ছে। আরে পাগলি মেয়ে,
টেনশন করিও না, আর আমার কাছে আসো। আমি জানি আমার জ্বর কি করলে সেরে যাবে। কি করলে সারবে বলেন? তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেলে আমার জ্বর সেরে যাবে। কি সব বলছেন আবোল তাবোল? আমি সত্যি বলছি অবনী, তুমি আমায় একবার তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়েই দেখো। সত্যি উষ্ণ ছোঁয়া দিলে জ্বর কমে তো? হ্যাঁ, সত্যি কমে যাবে। আচ্ছা আমি দিচ্ছি। মানুষটা আমার কাছে কি আবদার করেছে তা আমার নিজের খেয়ালেও নেই, তবে তৎক্ষণাৎ মাথায় এটাই কাজ করছিল যে মানুষটার সুস্থতা খুব প্রয়োজন। মানুষটাকে সুস্থ হলেই হয়তো আমার কলিজার তৃপ্তি পাবে। কোনো কিছু না ভেবে মানুষটার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম। অগ্নির শিখার মতন গরম হয়ে আছে ঠোঁট জোড়া, মনে হয় যেন আগুনের দলা গালে দিয়ে রেখেছি। তবে তৎক্ষণাৎ কেন জানি আগুনের দলাটাই খুব প্রিয় হয়ে উঠেছে আমার। পাগলের মতন চুমু খাচ্ছি মানুষটার ঠোঁট জোড়ায়। কোথায় শুরু কোথায় শেষ কিছুই জানি না আমি। এরপর আর কিছু মনে নেই। মানুষটার ঠোঁটে চুমু খেতে খেতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে অবনী আমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মনে হয় যেন সে আমায় ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। নিজেকে অবনী থেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়েছি। গোসল করা প্রয়োজন খুব। কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালাম। তখনই ফোনটা বেজে উঠল। গিয়ে ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। কী রে, কী হয়েছে? কান্না করছিস কেন? আমার কথার প্রত্যুত্তরে অপর পাশ থেকে যা বলল তা শুনে সেই জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। হাত থেকে ফোনটা ফ্লোরের উপরে পড়ে 2 টুকরো হয়ে গেছে। কথাগুলো শোনার পর যেন আমার পুরো দুনিয়াদারি নিমিষে থমকে গেল। ঠাই সেখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ অবনী পিছন থেকে এসে আমায় জড়িয়ে ধরলো। এই কি হয়েছে আপনার? হঠাৎ কি এমন হলো যে এমন ভাবে চমকে গেছেন আপনি? না, কিছু হয়নি আমার। আর তুমি ঘুম থেকে উঠলে কখন? আপনার ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেছে আমার। আরে সেসব কথা ছাড়েন এখন, প্লিজ বলেন না কি হয়েছে। আপনাকে চিন্তিত দেখে না আমার খুব খারাপ লাগছে। ছোট বোন ফোন দিয়েছিল। মা হারানোর পর যে মানুষটিকে মা বলে ডেকেছি তিনি নাকি গুরুতর অসুস্থ। আগে অসুস্থ ছিল, কিন্তু আজ ভোর 5টায় নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। নিঃশ্বাসও নিতে পারছেন না নাকি তিনি ঠিক মতন। ডক্টররা মাস্ক লাগিয়ে রেখেছে মুখে। মানুষটার কথা শুনে খুব খারাপ লাগছে। যেই মানুষটাকে গতকালও আমি দেখতে পারতাম না, আজ তার কষ্টে আমার কষ্ট হচ্ছে। বিষয়টা কেমন অদ্ভুত না? হ্যাঁ, অবশ্যই অদ্ভুত। মানুষটা আমায় কি জাদু করেছে তা উপরওয়ালাই ভালো জানেন। আচ্ছা তাহলে এখন কি করবেন? হসপিটালে যাব। কিন্তু আপনার শরীরও তো বেশি একটা ভালো না। সমস্যাই নেই, তুমি তো আছো আমার কেয়ার করার জন্য। কিন্তু ছোট বোন মিলি সবকিছু একা সামলাতে পারবে না। আম্মুর আমাকে প্রয়োজন। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা অবনী, তুমি কি কি নিবে তা নিয়ে নাও। আমি রেডি হচ্ছি, পরে দুজন রওনা দিব। আচ্ছা। অবনীকে সাথে নিয়ে সোজা হসপিটালে চলে আসলাম। আম্মুর এখন অবস্থা খারাপ। ডক্টররা মুখে মাস্ক লাগিয়ে রেখেছে। নিজের কাছেই যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি যদি আজ বাসায় থাকতাম তাহলে আম্মুর আর এই অবস্থা হতো না। আজ 3 দিন হসপিটালে, কোথায় খাওয়া দাওয়া, কোথায় কি, কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই। অবনীও খুব টেনশন করছে আম্মুকে নিয়ে, সেটা তার ফেস দেখে বুঝতে বাকি রইল না। শুধু তাই নয়, মেয়েটা আমাকে নিয়ে খুব টেনশনে ছিল। না, মেয়েটাকে বাসায় পাঠিয়ে দেই, এখানে থাকলে আরও টেনশন করবে মেয়েটা। অবনী, তুমি বাসায় চলে যাও। পাগলের মতন কথা বলবেন না একদম। আমি বাসায় চলে যাব মানে? তাহলে আপনার কেয়ার কে করবে শুনি? আপনিও যে অসুস্থ সেই জিনিসটা কি আপনার মনে আছে? আসলে সত্যিই তো, সবকিছুর ভিড়ে নিজের অসুস্থতার কথাই ভুলে গেছি। তবে অবাক করা বিষয় হলো অবনীর এইরূপ পরিবর্তন। অবনীকে কাছে টেনে নিলাম, তারপর ওকে জড়িয়ে ধরে, অবনী তুমি সত্যি আমার লক্ষ্মী বউ। তোমার মতন মানুষকে নিজের লাইফে এনে আমার জীবন সার্থক। অনেক কয়টা চুমু এঁকে দিলাম অবনীর কপালে। ইস কি বলে লোকটা! লজ্জায় মানুষটার বুকে মুখ লুকালাম। মানুষটার প্রতি কিভাবে দুর্বল হয়ে গেছি তা নিজেরও অজানা। আমার সমস্ত দুনিয়াদারি কেমন যেন ওনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। মানুষটা আমার মনকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে তা আল্লাহ ভালো জানেন। তবে খুবই অবাক লাগছে একটা জিনিস ভেবে নিজের কাছে। হসপিটালে আসার পর পদে পদে আমি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু তারপরেও আমি পালিয়ে না গিয়ে রয়ে গেলাম কেন? লাইফের মোড় কোন দিকে পাল্টি খেতে চলেছে কিছুই না বুঝে আসছে না। তবু এটুকু জানি যে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে লাইফের সাথে। এই যে আমার লজ্জাবতী বউ, হসপিটালে এভাবে এতটা সময় জড়িয়ে ধরে থাকলে মানুষজন সব কাজ ফেলে রেখে আমাদের দিকে তাকিয়ে থাকবে। লজ্জার মাত্রাটা যেন আরো বেড়ে গেল। সাথে সাথে ওনাকে ছেড়ে দিয়ে কাপড়ে মুখ লুকিয়ে ফেললাম। আচ্ছা হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না।
চলো দেখি আম্মুর কি অবস্থা। ডক্টর তো রাউন্ডে ঢুকেছে। তখনই মিলি এসে বলল, ভাইয়া, আম্মুর অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে। তুমি কেবিনে চলো। আচ্ছা চলো। আম্মুর কেবিনে গেলাম, গিয়ে দেখি আম্মু অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। মিলিও আমার সাথে কেমন যেন গা ছাড়া ছাড়া ভাব নিয়ে রয়েছে। বিষয়টা কি কিছুই তো মাথায় আসছে না। আম্মু কেমন লাগছে এখন তোমার? কোনো কথা নাই। আম্মু কি হলো, কথা বলছো না যে? আম্মুর হাতটা আলতো করে ধরলাম। তখনই তিনি ঝাটকা দিয়ে আমার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। আম্মুর এমন কাণ্ড দেখে তো পুরা থ। তোর সাথে কি আর কথা বলবো, বলার মতন মুখ তো নেই আমাদের। মানে কি আম্মু? মানে কি বুঝিস না? সত্যি আমি বুঝতেছি না। একা একা বিয়ে করে নিয়েছিস, আমাদের বললে কি আমরা তোর বিয়ে দিতাম না? ও আম্মু সেই কথা, দূর আগে বলবা না। আম্মু বিয়ে তো শুধু কাগজে কলমে হয়েছে। আর তোমাদের বলার সুযোগ এজন্যই হয়নি, কারণ খুব তাড়াহুড়ে বিয়েটা করেছি আম্মু। পরিস্থিতি ছিল না কাউকে জানানোর মতন। বাহ বাহ, কি সুন্দর কথা। আমাদেরও জানানোর মতন সময় ছিল না, তাই না? আম্মু তুমি রাগ করছো কেন? প্লিজ রাগ করিও না। আচ্ছা তোমায় না জানানোর আসল কারণটা বলি। আম্মুর কানের সামনে মুখ নিয়ে ধীরে ধীরে কিছু কথা বললাম। আমার মুখ থেকে কথাগুলো শোনার পর অবনীর দিকে হা করে তাকিয়ে আছে আম্মু। আম্মু কি হলো, এভাবে চুপচাপ হয়ে আছো যে? বৌমাকে কিছু বলো। বৌমা, তুই আসলে প্রমাণ করে দিলি যে আবর্জনার স্তূপেও স্বর্ণ পাওয়া যায়, আর তুই সেই স্বর্ণের টুকরো। উনি কি বলছেন এসব? মাথায় তো কিছুই কাজ করছে না। কি সব আবর্জনা, তারপর স্বর্ণের টুকরোর কথা বলছেন তিনি? আমার কথার মানেটা তুই এখন বুঝবি না মা। হায়, আমার কাছে আয়। ওনার কাছে যেতেই উনি আমার কপালে একটা চুমু এঁকে দিল। শোন বৌমা, আমার ছেলেটাকে কিন্তু একদম কষ্ট দিবি না। আমার ছেলেটার যদি কোনো কারণে কষ্ট পায়, তাহলে মনে রাখিস সেই ছেলের মায়ের অভিশাপ তোর জন্য বরাদ্দ থাকবে। মানুষটার কথার প্রতি উত্তরে কিছু বলতে পারলাম না। আর কি বা বলবো? বিয়েটা তো সুস্থভাবে হয়নি, যে মানুষটাকে নিয়ে সারা জীবন সুখে থাকার প্ল্যান করব। আচ্ছা আম্মু, বাদ দাও এখন এসব কথা। আমি জানি অবনী আমাকে কখনোই কষ্ট দেবে না। না দিলেই হয়। আচ্ছা আম্মু, আমি ডক্টরের সাথে কথা বলে তোমায় বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তারপর ডক্টরের সাথে কথা বলে আম্মুকে বাসায় নিয়ে আসলাম। বাসায় সমস্ত সব কিছুর ব্যবস্থা করেছি আম্মুর। নার্স দুইজনকে আম্মুর দেখাশোনার জন্য বাসায় নিয়ে আসলাম। আর এটা আমার শহরের বাসা। অবনীকে নিয়ে যেই বাড়িতে গেছিলাম সেটা আমার ফার্ম হাউস। তবে শহরেই থাকি আমি সব সময়। বাসায় এসে আম্মুকে ওনার রুমে দিয়ে আসলাম। তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম যে মিলি এখনো গা ছাড়া ছাড়া ভাব দেখাচ্ছে। মিলি, তুমি কি আমার উপর রেগে মিলি তুই কি আমার উপর রেগে আছিস? ভাইয়া, তোর বিয়ে নিয়ে কতটা স্বপ্ন ছিল আমার, কিন্তু সবটাই মাটি, তাই একটু খারাপ লাগছে। আরে বোন আমার, মন খারাপ করিস না। তোর স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে। আমি তোর থেকেও বড় করে বিয়ের ফাংশন করব আমার। শুধু একটুখানি সময় দে আমাকে। সত্যি তো? হ্যাঁ সত্যি। ওকে, তাহলে এখন আর মন খারাপ করে থাকলাম না। পাগলি বোন আমার। আচ্ছা তোরা তোর ভাবিকে নিয়ে থাক, আমি একটু অফিসে যাব, জরুরি মিটিং আছে। আম্মুর দিকে খেয়াল রাখিস। আচ্ছা। হাত মুখ ধুয়ে অফিসে যেতে ধরলাম, তখনই পেছন থেকে অবনী এসে আমার শার্ট খামচে ধরে, এই যে, আমায় রেখে কোথায় যাচ্ছেন? অফিসে যাব, জরুরি একটা মিটিং আছে। আমাকেও নিয়ে যান আপনার সাথে। আমার আপনাকে ছাড়া একা থাকতে থাকতে ভালো লাগে না। আরে আমার দুষ্টু বউটারে আমি জরুরি মিটিংয়ে যাব, সেখানে গিয়ে তোমার একা একা বসে থাকতে হবে। সো সেখানে গিয়ে বরং আরো বোরিং হবে তুমি। আর যেও না অফিসে, আমাদের সাথেই থাকো। অন্য একদিন না হয় যেও আমার সাথে। আচ্ছা। অবনীর কপালে একটা চুমু পেয়ে অফিসের জন্য রওনা হয়ে গেলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, এই তো পথেই রয়েছি। তখনই অবনীর কথা মনে পড়ে। মেয়েটা এমন পরিবর্তন হয়ে গেল। যে মেয়ে আমায় সহ্য করতে পারতো না, সে আজ এসে আমার শার্ট খামচে ধরে দুনিয়ার সব রোমান্টিক কাজ করবার করে। এই পরিবর্তনটা কি সত্যি তার মনের পরিবর্তন, না এটা তার কোনো পাতানো ফাঁদ? যেই ফাঁদ আমি নিজেই পেতেছি, সেই ফাঁদে নিজেই ফাঁসতে চললাম না তো আবার? এসব নিয়ে ভাবতে ভাবতে অফিসে চলে এসেছি। গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে পড়লাম। কেবিনে বসে নিজেকে একটু রিল্যাক্স করছি। তখনই ম্যানেজার কেবিনে আসে। স্যার, আমি ফাইল রেডি করে রেখেছি, আপনি একটু চেক করে নিলে ভালো হতো। আচ্ছা আমি দেখছি। ফাইল চেক করে নিলাম, সব ওকে আছে কিনা তো দেখার জন্য। সব কিছুই ওকে আছে। তারপর মিটিং এর জন্য চলে গেলাম। মিটিং করছিলাম, তখনই হঠাৎ মিলি ফোন দেয়।
এক্সকিউজ মি, একপাশে চলে আসলাম কথা বলার জন্য। ভাইয়া অনেক কয়টা ছেলে পেলে বাড়িতে এসে ভাবিকে জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ ভাইয়া, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি এখনই আসছি। মিলির কথা শুনে আমার দুনিয়াদারি যেন ঘুরতে আরম্ভ করলো। তাড়াতাড়ি করে গার্ডদের ফোন করলাম। দুই একবার রিং পড়তেই ফোন রিসিভ করলো। কিরে, তোরা আমায় খবর কেন দিলি না যে অবনীর বাবা আমার ঠিকানা জেনে গেছে, আর সে আজ আমার বাসায় লোক পাঠিয়ে অবনীকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করছে? স্যার কি বলছেন আপনি এসব? এমন তো কোনো প্ল্যান করেনি ম্যামের বাবা, আর কোনো লোকও তো পাঠানো হয়নি। এমন কিছু হলে তো ম্যামকে নিয়ে এই বাড়িতে আনা হতো। কই, ম্যামকে তো এই বাড়িতে আনা হয়নি। গার্ডের কথা শুনে কলিজাটা সোজা মোচড় দিয়ে উঠলো। হায় আল্লাহ, অবনীর বাবা যদি এইরূপ না করে তাহলে কোনো তৃতীয় ব্যক্তি এই কাজ করলো। আর আগে শরীর ফেটে যাচ্ছে। খোদার কসম, তুই যেই হবি না কেন, একবার যদি জানতে পারি যে আমার অবনীর সাথে এইরূপ আচরণ কে করেছে, সোজা কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবো। মিটিং বাদ দিয়ে রেখে সোজা ঘরে চলে গেলাম। গিয়ে দেখি মিলি আম্মু দুজনেই হতাশাগ্রস্ত হয়ে খাটের উপরে বসে আছে। মিলি, কি করে হলো এমনটা? ভাইয়া আমারও বুঝতেছি না, হঠাৎ এই কয়েকজন লোক বাড়িতে ঢুকে পড়ে, তারপর তারা জোর করে ভাবিকে তুলে নিয়ে যায়। দারোয়ান আটকানোর চেষ্টা করেছে, তারা তাকেও আহত করেছে। বাকি গার্ড তো সব তোর সাথে চলে গিয়েছিল। ওকে, তোরা টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। সে যেই হবে হোক, তোর ভাই কেমন সেটা তুই ভালো করে জানিস। পাতাল থেকে হলেও তোদের খুঁজে আমি বের করবই। এটা বলেই ঘর থেকে বের হয়ে গেলাম। স্যার, ম্যামকে কোথায় গিয়ে খুঁজবো আমরা? সেটা তো আমিও বুঝতেছি না, তবে খোঁজা তো অফ করা যাবে না। দেখি, ছেলেদের বলে দিয়েছি যাতে তারা খোঁজ করে। আশা করি খোঁজ পেয়ে যাব। সারাদিন অবনীর খোঁজ করলাম, কিন্তু কোনোভাবেই অবনীর খোঁজ পেলাম না। রাত 1টার সময় বাড়ি ফিরেছি। এমন কোনো অলিগলি নাই যে অবনীর খোঁজ করি নাই, কিন্তু অবনীর খোঁজ পাইনি। মাথা তো পুরো জ্যাম হয়েছে। আল্লাহ, তুমি আমার অবনীকে রক্ষা করো। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। মেয়েটাই যে আমার পুরো দুনিয়াদারি দখল করে নিয়েছে। ছোট বোন মিলি এসে জিজ্ঞেস করলো, ভাইয়া ভাবির খোঁজ পেয়েছিস কোনো? মুখ মলিন করে রেখেছি। সে আমার মুখের ভাব ভঙ্গিমা দেখে বুঝে নিল। ভাইয়া তুই টেনশন করিস না, দেখবি ভাবির খোঁজ ঠিক পেয়ে যাবি। আর যে এই রূপটা করেছে তাকে তুই একদম ছাড়বি না। মিলি, তাকে দুনিয়াতেই রাখবো না আমি। কার ওয়াইফের সাথে এই রূপটা করেছে তারা হয়তো জানে না। মায়ের দুধ মুখে দিয়ে বের করব তাদের আমি। মিলি চলে গেল। আমি বিছানায় গায়েলি দিয়ে শুয়ে আছি। খাওয়া দাওয়া যেন একদম মুখে ওঠেনি সারাদিন। অবনীর চিন্তায় আরো পাগল হয়ে যাচ্ছি। অবনী কিভাবে আছে, কোন হালাতে আছে, তারা যদি আমার কলিজাটার কোনো ক্ষতি করে দেয়। ভেতরটা কেমন শুকিয়ে গেছে আমার। খুব কষ্ট হচ্ছে অবনীর জন্য। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ফুপিয়ে কান্না করে দিলাম। যতই হোক, ভালোবাসার মানুষকে নিয়ে কেউ রিস্ক নেবে না। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। কিরে ভাইয়া, ঘুম থেকে উঠবি না? অনেকটা বেলা হয়ে গেলে তো। মিলির গলার আওয়াজ শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল রাতে আমি সবটাই স্বপ্নে দেখেছি। মিলি, অবনী কোথায়? ভাইয়া, ভাবি তো কোনো খোঁজ মেলেনি। আর তাছাড়া কাল তোরও তো কোনো খোঁজ। মিলির কথা শুনে আবারও চোখ জোড়া ভিজে গেল। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। কাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি আমি। হঠাৎ এই গার্ড ফোন দিল। স্যার, ম্যামের কোনো খোঁজ পেয়েছেন? না। কিন্তু স্যার, ম্যামের বাবাও তো এইরূপ কোনো কাজ করেননি। হয়তো এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে। তবে স্যার, টেনশন করবেন না, ম্যামের খোঁজ ঠিক পেয়ে যাবেন। তবে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, জানি না সেটা কোনো কাজে আসবে কিনা, তাও বলি। রাজ নামের এক ছেলে ম্যামের পিছনে অনেক দিন ধরে ঘুরঘুর করছিল। ম্যামের বাবার কাছেও বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু তিনি না করে দেন। সেই ছেলে কিছু করেনি তো? জানি না, তবে হয়তোবা সেই করেছে এই কাজ। আচ্ছা, তার কোনো ইনফরমেশন আছে কি? হ্যাঁ স্যার, তার ঠিকানা আমি জানি। আপনাকে সেটা আমি মেইল করে দিচ্ছি। আচ্ছা, একটু পর গার্ড ঠিকানা মেইল করে দিল। আমি আমার লোকজন নিয়ে সোজা সেখানে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কাউকেই পেলাম না। দরজায় তালা লাগিয়ে রেখেছি। মনটা পুরো খারাপ হয়ে গেল। শেষ একটা আশ্বাস পেয়েছিলাম, সেটাতেও এসে হতাশ হলাম। বাড়ি ফিরে চলে আসলাম হতাশা নিয়ে। হঠাৎ এই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই, দেখ আকাশ, তোর সাথে আমার কোনো কিছুই নেই। অবনীকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো, কিন্তু হুট করে তাকে বিয়ে করে বসলি, তাই আজকে জোর করে এভাবে তুলে আনতে হলো। অবনীর নাম শুনেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। কে তুই? আর আমার অবনী কোথায়? আমি যেই হই না কেন,
তা দিয়ে তোর কাজ নেই। আর অবনী আমার কাছে ভালোই আছে। দেখ, মাঝে তুই হুট করে অবনীর জীবনে চলে এসেছিস, না হয় তখনই আমি বিয়ে করতাম। সো ভালোই ভালোই বলছি যে অবনীর জীবন থেকে সরে যা, না হয়তো কিন্তু অবনীর লাশ দেখতে পাবি। কুত্তার বাচ্চা, আমার অবনীর যদি কিছু হয় তাহলে তোর জীবনের ইতিটা আমিই টেনে দেব। তুই যেখানে থাকিস না কেন, খুঁজে বের করে তোর শরীরটা জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে দেব। আরে যা, যা পারিস কর গিয়ে। কই, আজ তো আমায় খোঁজ করতে আমার বাসায় গিয়েছিলি, কিন্তু আমার খোঁজ তো পেলি না। হ্যাঁ, পাইনি, কিন্তু তোর খোঁজ ঠিকই বের করে ফেলবো। সেই আশা নিয়েই বসে থাক, কখনো আমায় খুঁজে পাবি না তুই। খুব বড় বড় কথা বলছিস তুই, কিন্তু একটা কথা মাথায় রাখিস, চোর চুরি করলে কোনো একটা নিশানা ছেড়ে যায়। সেটা হয়তো এখন আমার হাতে লাগেনি, যেদিন লাগবে ধরে নে সেদিন এই তুই জমের বাড়ি চলে যাবি। আরে যা পারিস কর গিয়ে, এখন রাখলাম। বলেই ফোন কেটে দিল। কে হতে পারে এই ছেলে? শান্ত মাথায় ভাবতে লাগলাম। একটু আগে যার সাথে কথা বলেছি তার কথাগুলো পুনরায় ভাবতে লাগলাম। হঠাৎ এই মাথার টনক নড়ে উঠল। সে কি বলেছিল যে তার বাসায় গিয়েও তার খোঁজ পায়নি? তার মানে এটা রাজই করেছে। বাচ্চাধন এবার যাবি কোথায়? কিন্তু ব্যাটাকে তো ঘরে গিয়ে পেলাম না। লোকজন সবাইকে বললাম রাজের খোঁজ বের করতে। সবাই রাজের খোঁজে লেগেছে। সেদিনটাও এভাবে পার হয়ে গেল। না পেলাম অবনীর কোনো খোঁজ, না পেলাম রাজের কোনো খোঁজ। ক্রাইমারের নাম জেনেও তাকে আমি বের করতে পারছি না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? ইচ্ছে করছে নিজের মাথায় নিজে আঘাত করে ফাটিয়ে ফেলি। আজ 3 দিন আমার কলিজাটা নিখোঁজ। তন্ন তন্ন করে রাজকে খোঁজ করেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। তবে এটাই বুঝলাম না যে গিদলটা কোথায় গিয়ে লুকিয়েছে। এত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো খোঁজ পেলাম না। হঠাৎই মনে হলো রাজের বাসায় গিয়ে আবারও খোঁজ করা উচিত। হয়তো তার বাসায় গেলেই তার কোনো খবর পাওয়া যাবে। এই, তোরা সবাই আবার আমার সাথে রাজের বাসায় চল। স্যার, সেখানে না একবার গিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার মন বলছে সেখানে গেলেই হয়তো কোনো একটা কিছু পেয়ে যাব। তারপর লোকজন নিয়ে আবারও রাজের বাসায় রওনা হলাম। সেম ভাবে দরজায় সেই আগের মতোই তালা মারা। স্যার, ঘর তো আগের ন্যায় তালা মারা। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখতে লাগলাম। খুঁটে খুঁটে বাসার আশেপাশে দেখছি ভালো করে। হঠাৎই চোখে পড়লো ঘরের পিছনে একটা দরজা। ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়েও হতাশ হলাম। এই দরজাতেও তালা লাগানো। স্যার, আমার মনে হচ্ছে এখানে কিছু নাই, আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু আমার মন যে বলছে এই বাড়িতেই কোনো রহস্য লুকিয়ে আছে। স্যার, দরজায় তালা মারা, তাহলে ভিতরে কিভাবে রহস্য লুকিয়ে থাকবে? আচ্ছা চলো, এখান থেকে যাওয়া উচিত। এখানে হয়তো কোনো কিছু নেই। গার্ডদের নিয়ে চলে আসতে ধরলাম, তখনই আমার শার্টের হাতাটা পাশে একটা জানালার সাথে খোঁচা লেগে ছিঁড়ে গেল, আর জানালাটা খুলে গেল শার্টের টান খেয়ে। কি ব্যাপার? সারা বাড়িতে তালা লাগানো, কিন্তু জানালাটা খোলা কেন? জানালার সামনে এসে ভিতরের দিকে লক্ষ্য করতে দেখলাম জানালার কোনো গ্রিল নেই। জানালাটা পুরো একটা দরজার মতন। একটা মানুষ অনায়াসে সেখান দিয়ে যাতায়াত করতে পারবে। কোনো কিছু না ভেবে জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। গার্ড কয়েকজন আমার সাথে সাথে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। অনেক কয়টা কক্ষ ভিতরে, সব কয়টায় আস্তে আস্তে দেখতে লাগলাম। হঠাৎই দেখি একটা কক্ষের ভিতরে অবনীকে জানালার সাথে বেঁধে রেখেছে, আর পাশের খাটের উপর একজন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এটা দেখেই তো সবার চোখ জোড়া কপালে উঠে গেল। গার্ড সবাইকে ইশারা করে বললাম কেউ যেন কোনো সাউন্ড না করে, আর ইশারা করে বলে দিলাম ওকে খাট সহ এইভাবেই উঠিয়ে নিয়ে ছাদে যেতে। গার্ডরা আকাশের কথা মতন খাট সহকারে তাকে সেইভাবেই ছাদে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এদিকে আকাশ তো অবনীর অবস্থা দেখে পুরো পাগল হয়ে গেছে। মেয়েটা বেহুশের মতন হয়ে পড়ে আছে খাটের কাছে। অবনী, এই অবনী, 2-1বার ডাক দিতেই অবনী চোখ খুলল। অবনী চোখ খুলে আকাশকে দেখতে পেয়ে চাপটে চড়িয়ে ধরে কান্না করে দেয়। আপনি এসছেন? এই রাজা আমায় জোর করে এখানে এনে বেঁধে রেখেছে। আজ 3 দিন ভালো করে কোনো খানা পিনা দেয়নি, এভাবে বেঁধে রেখেছে। অবনীর কথা শুনে মেজাজটা পুরো চটে গেল। জানোয়ারের বাচ্চা রাজ, তোকে তো আজ আমি শেষ করে ফেলবো। কলিজা, তুমি একদম চিন্তা করো না, আমি বেটাকে আজ জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। অবনীকে কোলে তুলে নিলাম, ওকে কোলে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি রাজকে গার্ডরা নিয়ে এনে ছাদে শুয়ে রেখেছে। অবনীকে আস্তে করে মাটিতে নামিয়ে দিয়ে সোজা গিয়ে খাটের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। লাথির চোটে রাজ সোজা গিয়ে মাটির উপরে আশ্রয় পড়ল। সাথে সাথে তার ঘুম ভেঙে যায়।
এই কে কে? তোর জম। এই তোরা ব্যাটাকে দড়ি দিয়ে বাঁধ, আর নিচে গিয়ে দেখ কিচেন রুমে কোনো ছুরি টুরি আছে কিনা। গার্ডরা রাজকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর কিচেনের রুম থেকে একটা ছুরি এনে আকাশের হাতে দেয়। এবার কই যাবি কুত্তার বাচ্চা? আমার কলিজার দিকে কুনজর দিয়েছিস তুই। তোকে তো আজ কি যে করব। ছুরিটা নিয়ে উল্টো করে ডাট দিয়ে রাজের মাথায় সজোরে একটা বাড়ি মারলাম। রাজ দেখি স্টিল বসে আছে। না, তোকে এভাবে না। কোন হাত দিয়ে আমার কলিজার গায়ে হাত দিয়েছিস? তুই তাহলে আকাশ। দেখ আকাশ, তুই কিন্তু জানিস না আমি কে। ভালো ভালো বলছি, ছেড়ে দে আমাকে, না হয় কিন্তু অবনী আর তোকে সোজা শেষ করে দেব। তুই জানিস না যে আমার ছেলেপেলেরা কতটা ভয়ঙ্কর। জানোয়ারের বাচ্চা, আমাকে ভয় দেখাস? আগে নিজে বেঁচে থাকিস কিনা সেটা দেখ। বলেই সজোরে এক কোপ মেরে দিলাম রাজের হাতের মধ্যে। সাথে সাথে হাতের সব কয়টা আঙুল শরীর থেকে আলাদা হয়ে গেল। রাজ ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠল সোজা। ওর চিৎকার শুনে আরো রাগ উঠে গেল। অপর হাতেও কোপ দিয়ে সব কয়টা আঙুল কেটে ফেললাম। তখনই পাশ থেকে অবনী আকাশ বলে ডাক দিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে অবনীর কাছে দৌড়ে গেলাম। এই অবনী, কি হয়েছে তোমার? কোনো সারা শব্দ নেই। স্যার বেহুশ হয়ে গেছে মনে হয়। ম্যামকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আকাশ অবনীকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে গার্ডরা রাজকে ছাদের রেলিংয়ের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছে দড়ি দিয়ে বেঁধে, আর দড়ির অপর প্রান্তে মোমবাতি চালিয়ে দিয়েছে। আগুনে পুড়ে যতটা সময় দড়িটা ছিঁড়ে না যাবে ততটা সময় এই রাজের হায়াত। পরে দড়ি ছিঁড়লেই রাজের কাম তামাম। অবনীকে এনে হসপিটালে অ্যাডমিট করিয়েছি। ডক্টর অবনীকে চেক আপ করে জানালো যে শরীর অতিরিক্ত দুর্বল হওয়ায় বেহুশ হয়ে গিয়েছে। অবনীকে স্যালাইন লাগিয়ে দিয়েছে, কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসবে। ডক্টর তাকে আজ হসপিটালে রাখতে বলে। রাতে বাজে 9টা। অবনীকে নিজের বাহুডোরে নিয়ে শুয়ে আছি। তখনই অবনীর বাবার গার্ড আমাকে ফোন দেয়, যাকে আমি অবনীর বাবার গার্ড হিসেবে নিযুক্ত হতে বলেছি, যাতে করে সব খবর আমি পেতে পারি। সে মূলত আমার লোক। স্যার, আপনি তাড়াতাড়ি হসপিটাল থেকে পালান। অবনীর বাবা আর সেনাবাহিনী আপনার হসপিটালে আসছে। তাদেরকে কে যেন খবর দিয়েছে যে ম্যাম অমুক হসপিটালে আছে। গার্ডের কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল মতন অবস্থা। আল্লাহ, এখন কি করব আমি? অবনী যে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, কিন্তু সেনাবাহিনী যদি একবার এসে পড়ে তাহলে তারা আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে চলে যাবে। মাথায় যেন কিছুই কাজ করছে না। একে তো মেয়েটা অসুস্থ, তার উপর একটু ঘুমিয়েছে। এখন যদি তার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে মেয়েটা আরও দুর্বল হয়ে পড়বে। তার প্রচুর রেস্টের প্রয়োজন। কিন্তু অন্যদিকে যে অবনীর বাবাও আসছে, না যাই হবে হোক অবনীকে নিয়ে হসপিটাল থেকে আগে সরে যাওয়া উচিত। অবনীকে আলতোভাবে কোলে উঠিয়ে নিলাম। পরে হসপিটালের অন্য গেট দিয়ে অবনীকে নিয়ে বের হয়ে আসলাম। ড্রাইভারকে বলেছি তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করতে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, এদিকে অবনী আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে এখনও ঘুমিয়ে আছে। মেয়েটাকে যতটুকু পারি আগলে রেখেছি। ওর ঘুমন্ত চেহারাটা কি যে মারাত্মক! আল্লাহ, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অবনীর দিকে। স্যার, বাসার সামনে এসে পড়েছি। ড্রাইভারের কথাই হুঁশ ফিরে আসলো। অবনীকে গাড়ি থেকে নামিয়ে বাসায় নিয়ে গেলাম। মিলি আর আম্মু তো পুরো হতাশ হয়ে আছে। আমাকে দেখতে পেয়ে মিলি দৌড়ে আসে। ভাইয়া, ভাবি কেমন আছে? জানি না রে আমি, কারণ ভালো করে ট্রিটমেন্ট করাতে পারিনি ওর। এর আগেই প্রবলেম চলে আসে। আর এখন জোরে কথা বলিস না, ও ঘুমোচ্ছে। আচ্ছা। অবনীকে নিয়ে গিয়ে খাটের উপরে শুইয়ে দিলাম। তাকে শুইয়ে দিয়ে আসতে ধরলাম। তখনই অবনী চেঁচিয়ে উঠল, এই, আপনি কোথাও যাবেন না, আপনি আমার কাছেই থাকবেন। আপনাকে জড়িয়ে ধরে আমি ঘুমাবো। আল্লাহ, অবনীর ঘুম ভেঙেছে কখন? অবনী, তোমার ঘুম ভেঙেছে কখন? কোনো সারা শব্দ নেই। ভালো করে লক্ষ্য করে দেখলাম অবনী ঘুমের ঘরেই চেঁচিয়েছে। না, ওকে ছেড়ে ওঠা যাবে না এখন। আর তাছাড়া সে আমায় হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। অবনীর এমন কাণ্ড দেখে নিজের কাছে অবাক লাগে। করতে চেয়েছিলাম কি আর হলোটা কি? অবনী যেন আমার পৃথিবীর সর্বপ্রথম দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। মেয়েটার প্রতি অতিরিক্ত মায়া জমে গেছে। অবনীর থুতনিতে কপালে অনেক কয়টা চুমু এঁকে দিলাম। অবনীকে জড়িয়ে ধরে শুয়ে আছি। হঠাৎই মনে হলো অবনীর শরীরের অবস্থা ভালো না। সাথে সাথে অবনীকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে উঠে গেলাম। সে টেরই পেল না। তারপর ডক্টর সাহেবকে ফোন করে অবনীর শরীরের কন্ডিশন বললাম। আচ্ছা, আমি কিছু মেডিসিন আর একটা ফর্মুলা বলে দিচ্ছি। মেডিসিনগুলো সময় মতো পেশেন্টকে দিবেন আর নিয়মগুলো ফলো করবেন। আচ্ছা ডক্টর সাহেব। তারপর ফোন রেখে দিলাম। ডক্টর সাহেব বলেছে অবনীকে ফুল বেড রেস্টে দিতে আর ভিটামিন জাতীয় খাবার খাওয়ানোর জন্য বলেছেন। ডক্টরের কথা মতন সমস্ত কিছু ফ্লো করলাম। রাতে অবনীকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে দিলাম। পরে আমি কিছু হালকা খাবার খেয়ে ওকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় অবনীর আগে ঘুম ভেঙে যায়।
সে ঘুম থেকে উঠে দেখে মানুষটা তাকে নিজের বুকের মধ্যে নিয়ে রেখেছে। ঘুম থেকে উঠে নিজেকে মানুষটার বুকের মধ্যে দেখতে পেয়ে কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। মানুষটার প্রতি এতটা দুর্বল কিভাবে হয়ে গেলাম তা ভেবেই পাই না। যে মানুষটা আমায় খারাপ পন্থায় নিজের কাছে জিম্মি করে রেখেছে, আমি সেই মানুষটাকে এতটা ভালোবেসে বসলাম কি করে? নিজের প্রশ্নের উত্তর নিজের কাছেই নেই। তবে এটুকু জানি, যে মানুষটাকে আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের সামনে দেখতে চাই, মরে গেলেও যেন মানুষটার বুকে মাথা রেখে আমি মরতে পারি। মানুষটাকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। অন্যদিকে আকাশের ঘুম ভাঙে সকাল 10টার দিকে। সে ঘুম থেকে উঠে দেখে অবনী এখনো তার বুকে শুয়ে আছে। অবনীর শরীর নিয়ে খুব চিন্তা হচ্ছে। সকাল বাজে 10টা, সে এখনো আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। না, মেয়েটাকে ডেকে ওঠানো দরকার। সকালবেলায় ওর ওষুধ আছে। অবনী, এই অবনী, উঠে পড়ো ঘুম থেকে। আমি তো অনেক আগেই উঠে পড়েছি। অবনীর কথা শুনে তাজ্জব বনে গেলাম পুরা। তো তুমি আমাকে ডাকলে না কেন? ইস, কেন ডাকতে যাব আপনাকে? কত সুন্দর করে ঘুমিয়েছিলেন। আপনার ঘুমন্ত চেহারা দেখে খুব লোভ হচ্ছিল, তাই আপনাকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়েছি। আরে আমার লক্ষ্মী বউটারে দেখে একটু আদর করে দেই। অবনীকে টান দিয়ে আরো কাছে নিয়ে আসলাম। তারপর ওর সমস্ত মুখমণ্ডলে চুমু খেয়েছি। সে তো লজ্জায় শেষ। এই যে আমার খুব শরম করে, এভাবে কেউ চুমু খায়? হ্যাঁ, লজ্জা পাওয়ার জায়গায় তো চুমু খাইনি। তোমার শরীর ভালো না তাই ঠোঁটে চুমু দেইনি, না হয়তো ঠোঁটে চুমু দিতাম। আর ঠোঁটে চুমু দিলে তোমার লজ্জা কোথায় গিয়ে ঠেকতো কে জানে। আপনি না খুব শয়তান। শয়তান ছিলাম না, তোমার কারণে হয়ে গেছি। আচ্ছা, এবার উঠে পড়ো ঘুম থেকে। তোমায় খাবার খাইয়ে দিয়ে আমার অফিসে যেতে হবে। গত কয়েকদিন অফিসে ঠিকঠাক মতন যাইনি, সব কিছু লাটে উঠে আছে কাজকর্ম। তারপর অবনীকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দিয়ে অফিসে চলে আসলাম। আজ সব গার্ড বাসায় রেখে এসেছি অবনীর পাহারায়। 2-1জনকে শুধু সাথে করে নিয়ে এসেছি। অফিসে এসে অনেক কয়েকদিনের জমানো কাজ হাতে দিলাম। বসে বসে কাজ করছি আর একটু পরপর ফোন করে অবনীর খোঁজ নিচ্ছি। দুপুরের দিকে কাজকর্ম সব গুছিয়ে রওনা দিলাম বাসার দিকে। হঠাৎ দেখি রাস্তার মাঝে অবনীর বাবা আরও অনেক লোকজন মিলে আমার পথ আটকায়। এই যে মিস্টার, গাড়ি থেকে নামেন, স্যার আপনার সাথে কথা বলবেন। অবনীর বাবার চেলা এসে আমায় গাড়ি থেকে নামতে বলছে। কত বড় বুকের পাটা আমার পথ আটকায়। এই যে মিস্টার, আপনার স্যারকে গিয়ে বলেন কোনো কিছু বলার থাকলে আমার সামনে এসে বলতে। আমি গাড়ি থেকে নামবো না। আমার কথা শুনে অবনীর বাবার কর্মরত চেলা চলে গেল। স্যার, বেটা তো দাপট দেখাচ্ছে। বেটা বলছে সে নামতে পারবে না, আপনাকে গিয়ে কথা বলতে। কি? সে আমায় তার কাছে যেতে বলে? একে তো অপরাধ করেছে, দ্বিতীয়ত আবার বড় গলায় কথাও বলছে। ওয়েট, ওকে দেখাচ্ছি মজা। অবনীর বাবা তেড়ে পুড়ে আকাশের সামনে আসে। এই যে মিস্টার, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো? ন্যাকামো বাদ দাও। গতকাল হসপিটালের ফুটেজ আমি দেখছি। তুমি আমার মেয়েকে কোলে করে নিয়ে হসপিটাল থেকে বের হয়েছো। ফালতু কথা বলে নিজের সময় নষ্ট করিয়েন না। আমি আমার বউকে নিয়ে হসপিটাল থেকে বের হয়েছি। সো রাস্তা ছাড়ুন, বাড়ি যাব। বউ ঘরে অপেক্ষা করছে। এই বেটা, তুই আমার মুখের উপরে কথা বলিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি এই শহরের নামি দামি বিজনেসম্যান আনিসুজ্জামান। সে আপনি যেই হবেন হন, তা দিয়ে আমার কোনো কাজ নেই। আপনি শহরের নামকরা বিজনেসম্যান হতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনার দাপট সবার উপরে চলবে না। আমিও শহরের নামকরা বিজনেসম্যান। আকাশ মাহমুদের নাম তো শুনেছেন হয়তো। সো নিজের অবস্থান নিয়ে বড়াই করিয়েন না। তুই অনেকবার বেড়েছিস। তুই জানিস না আমি তোর সাথে কি করতে পারি। আমি ভিডিও ফুটেজ সেনাবাহিনীর হাতে তুলে দিলে তারা তোর পিঠের চামড়া তুলে ফেলবে। আরে জানতো, যাকে দেখানোর দেখান। আকাশ মাহমুদ এসবে ভয় পায় না। আর দোষ ছাড়া সেনাবাহিনী কারোর কোনো ক্ষতি করে না। আমিও কোনো দোষ করিনি। আমি আমার স্ত্রীকে কোলে তুলে নিয়ে এনেছি, অন্যায়ের কিছুই করিনি। সো যা পারেন গিয়ে করেন। এই ড্রাইভার গাড়ি স্টার্ট করো। ড্রাইভার আমার কথা মতন গাড়ি স্টার্ট করলো। বাড়াবাড়ির ফলটা কিন্তু ভালো হবে না। আর আমার মেয়েকে তুই কতদিন নিজের কাছে রাখতে পারিস সেটাই আমি দেখব। ওকে দেখা যাবে। আর হিসাব নিকাশের খাতা আমারটাও অনেক বড়। যেদিন আমি খাতা খুলে হিসাব নিকাশ করতে বসবো, সেদিন সব কয়টাকে 3.5 হাত মাটির নিচে পৌঁছে দিব। চললাম। সেখান থেকে চলে আসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে অবনীকে খাইয়ে দিলাম। মেজাজটা পুরো বিগড়ে আছে। এই যে আপনার কি হয়েছে? এতটা রেগে আছেন কেন? না, কিছুই হয়নি। অবনীকে মিথ্যা বললাম, কারণ তার বাবার কথা মনে করিয়ে দিয়ে তার মন খারাপ করতে চাই না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে কি একটু তাদের সাথে দেখা করতে দেবেন?
অবনীর কথা শুনে ভিতরটা কেমন জানি করে উঠলো। চুপ করে আছি। কি বলবো অবনীকে তা খুঁজে পাচ্ছি না। কিছু বলছেন না যে? দেখা করতে পারো, কিন্তু তোমার বাবা যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আমার বাবা মা কিছুই করতে পারবে না। আর আপনার ভরসা আছে তো আমার উপরে? ভরসা না, শুধু মনে প্রাণে বিশ্বাস করি তোমায়। তাহলে ধরে নিন আমায় আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমার বাবা যেই হোক না কেন, এটা মাথায় রাখবেন, ওনার মেয়ে হয়ে আমারও শক্তি আছে ওনার থেকে ছুটে আসার। আর আমি যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো তার সাথে আপনাকে নিয়ে কথা বলবো। অবনীর কথা শুনে অনেক বড় একটা ভরসা পেলাম। মেয়েটাকে অনেক দিন হয়েছে এনেছি, আজ অনেক দিন সে তার বাবা মায়ের মুখ দেখে না। আমারও এটা নিয়ে খুব খারাপ লাগে, তাই তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। তাকে যদি যেতে বারণ করি হয়তোবা সে কষ্ট পাবে। যেই মেয়ে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েও পালিয়ে যায়নি, সেই মেয়ে অন্তত আমাকে ছেড়ে যাবে না। আর তার আচরণে আমি বুঝে গেছি যে সেও আমায় চায়। আচ্ছা, তাহলে আমি কখন যাব? বিকেলে রেডি হয়ে থেকো, আমি তোমায় বাসার সামনে নামিয়ে দিয়ে আসবো। আচ্ছা। বিকেল বেলায় অবনীকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসলাম। খুব ভয় হচ্ছিল অবনীকে নিয়ে, কিন্তু অবনীর আচরণে অনেকটা আস্থা পেয়েছি আমি, তাই তাকে যেতে দিয়েছি। আমি জানি অবনী আমাকে ভালোবেসে ফেলেছে, সে আমায় কোনোদিনও ঠকাবে না। তবে গুটিবাজি করলে সেটা তার বাবা করবে, কিন্তু তাতে কোনো আপত্তি নেই। নিজের জিনিসকে নিজের কাছে ছিনিয়ে কি করে আনতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তাছাড়া বাঘে সিংহের লড়াইয়ের সময় চলে এসেছে। অবনীর বাবা যদি কোনো চাল চালে অবনীকে নিয়ে, তাহলে খেলাটা একদম আমি খেলে দিব। বিকেল পেরিয়ে রাত হয়ে গেল, অবনীকে ছাড়া কিছুই ভালো লাগছে না। রাতের বেলা অবনীকে ফোন দিলাম, সে ফোন রিসিভ করলো না, হয়তো ঘুমিয়ে পড়েছে বা ফোন কাছে নেই। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে একদমই মন বসছে না, না অবনীর সাথে ফোন দিয়ে একটু কথা বলি। ফোনটা হাতে নিয়ে অবনীকে ফোন করলাম, সে তখনও রিসিভ করলো না। এভাবে অনেকবার ট্রাই করেছি, কিন্তু সে ফোনই রিসিভ করছে না। মাথা তো পুরো হ্যাং হয়ে গেল। সারাদিনে কম হলেও 100 বার কল দিয়েছি, কিন্তু অবনী ফোন রিসিভ করলো না। ইচ্ছে করছে অবনীর বাসায় চলে যাই সোজা, কিন্তু তার বাবার কারণে সেখানে যাওয়া যাবে না। তিনি তো আমাকে দুই চোখের শত্রু মনে করেন। তবে তিনি আমায় যাই মনে করেন না কেন, তবে আমার দিক থেকে তিনি আমার লাইফের সবচাইতে বড় শত্রু। রাত বাজে 11টা, অবনীর নাম্বারে আবার ফোন দিলাম, তখনই ফোনটা রিসিভ হলো। হ্যালো অবনী? আমি অবনী না, তার বাবা। আমার অবনী কোথায়? তার হাতে ফোন দেন। তোর অবনী মানে মুখ সামলে কথা বলিস। অবনী আমার মেয়ে, আর তোর সাথে তোর কোনো কাজ নেই। আমি বলেছি অবনীকে ফোনটা দিন। এই বেটা, গালিবাজি কম কর। একে তো আজ সকালে বড় গলায় কথা বলে আমার রগ চটে দিয়েছিস, আবার এখনো আমার সাথে বড় গলায় কথা বলছিস। কি সাহস খুব বেড়েছে তোর। হ্যাঁ, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই কুত্তার বাচ্চা, অবনীকে ফোন দে, না হয় কিন্তু ঘাড়ের রগ বরাবর কুপিয়ে দেবো সোজা। খুব রাগ উঠে গেল অবনীর বাবার কথা শুনে, তাই গালি দিয়ে বসলাম। অবনী দেখ ছেলের মুখের ব্যবহার কেমন। তোকে তো আগেই বললাম যে ছেলের ব্যবহার কেমন। এবার নিজের চোখের সামনে প্রমাণ পেলি তো। বাবা, আমায় ফোনটা দাও। অবনীর বাবার হাত থেকে সে ফোন নিয়ে, আকাশ, আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি আসলে একটা গুন্ডা। আমার সামনেই আমার বাবাকে হুমকি দিচ্ছেন। অবনী, কি করব বলো? তোমার সাথে কথা বলতে না পেরে মাথায় রাগ উঠে গেছে। এই যে আপনার রাগ আপনার কাছেই রাখেন, আর শোনেন, আপনার সাথে আমার আর কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, আপনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বাসায় আসার পর আমার বাবা আমাকে সব বুঝিয়েছে। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, আপনি আমাকে জিম্মি করে আমার মনকে আপনার আয়ত্ত করে নিয়েছেন। এতদিন হয়তো আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আর তাছাড়া আমার বাবা মা আপনার সাথে আমার সম্পর্ক মেনে নেবে না। সো আমি আমার বাবা মায়ের অমতে যেতে পারবো না। আমি যদি ওনাদের অমতে গিয়ে কিছু করি, আমার বাবা সোজা স্ট্রোক করে বসবে। এমনিতেও নাকি আমি চলে যাওয়ার পর একবার স্ট্রোক করেছে। এখন যদি আমি বাবার অমতে গিয়ে আপনার সাথে সংসার করি, এবার পাক্কা আমার বাবাকে আমার হারাতে হবে। সরি, আমায় ক্ষমা করবেন। অবনী, তুমি এসব কি বলছো? যা বলছি সত্যি বলছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমায় জিম্মি করে এজন্যই বিয়েটা করেছেন যাতে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিতে পারেন। বাহ, সেই রকমের প্ল্যান সাজিয়েছেন আপনি। আর যদি বাবা আমায় আপনার প্ল্যানের বিষয়ে না বলতো, তাহলে তো কোনো দিনই জানতে পারতাম না যে আপনি কত বড় হায়না। ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে যে কিনা আমি আপনার মতন একটা লোভী মানুষকে ভালোবেসেছিলাম। অবনী, তোমার বাবা সবটাই মিথ্যে বলেছে। এই জানোয়ার, চুপ কর। একদম আমার বাবার নামে একটাও বাজে কথা শুনবো না আমি। আর আজকের পর এই নাম্বারে যেন ফোন না আসে। আপনার মতো লোভীর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। বাই। অবনী ফোন কেটে দেয়।
অবনীর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। ভেবেছিলাম হয়তো গুটিবাজি করলে অবনীর বাবা করবে, কিন্তু অবনীও যে এইরূপ গুটিবাজি করবে তা কোনোদিনও ভাবতে পারিনি। তবে হ্যাঁ, অবনীর কথা শুনে বুঝতে বাকি রইল না যে এর পেছনের কলকাঠি অবনীর বাবা নেড়েছে। খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরে, ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। তখনই আম্মু রুমে আসে। কিন্তু আম্মু, এখন কি করবো আমি? অবনীও যে আমায় ভুল বুঝেছে। আকাশ, কি করবি মানে? প্রতিশোধ নিবি। অনেকদিন তো চুপ ছিলি, এবার প্রতিশোধ নেওয়ার পালা চলে এসেছে। এমন ভাবে প্রতিশোধ নিবি মানুষটার কাছে যাতে করে সে কবরে চলে যায়। হ্যাঁ আম্মু, ঠিকই বলেছ, প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আনিসুজ্জামান, তুই খালি ওয়েট কর। তোর রক্ত দিয়ে হোলি খেলার সময় এসে গেছে। তোর জীবনের শেষটা আমার হাতেই হবে। হাতের কড় গুনে গুনে নিঃশ্বাস নে। আর হয়তো কিছু সময়ের অতিথি তুই দুনিয়ার। এরপর তোর খেল খতম। তুই আমার হাতে গুটিবাজি করেছিস তো, এবার দেখবি আসল গুটিবাজি কাকে বলে। সেদিনই বুঝতে পারবি অপকর্মের ফল কতটা ভয়ঙ্কর হয়। সময়ের অপেক্ষায় বসে আছি আর ভাবছি কিভাবে অবনীকে তার বাবার কাছ থেকে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু কোনো কিছুই যেন মাথায় খেলছে না, কারণ অবনীর বাসায় অনেক কড়া সিকিউরিটি। তাদের মধ্যে দিয়ে গিয়ে অবনীকে তুলে আনা যাবে না। তবে চাইলে লোকজন দিয়ে সেটা আমি করতে পারি, কিন্তু অতিরিক্ত হাঙ্গামা আমি করব না, কারণ এতে দুই পক্ষেরই হেনস্থা হবে। তাই ঠান্ডা মাথায় একটা প্ল্যান বানালাম। আমার লোক যে আছে অবনীর বাবার বডিগার্ড, তাকে ফোন দিলাম। তার নাম রফিক। স্যার বলেন। রফিক, আমি কি বলি সেটা মন দিয়ে শোনো। অবনীকে যেদিন ওর বাবা কলেজে পাঠাবে সেদিন তুমি আমায় ইনফর্ম করবে। আচ্ছা স্যার। আরও কি কি করতে হবে সবকিছু রফিককে শিখিয়ে দিলাম। আজ 1 সপ্তাহ ধরে সুযোগের অপেক্ষা করছি, কারণ আমি অবনীর বাসায় কোনো হাঙ্গামা করতে চাই না। 10 দিনের মাথায় রফিক আমাকে ফোন দিল। স্যার, ম্যামকে কলেজে পাঠিয়ে আজকে। ওকে, বাকিটা আমি দেখছি। তা ঠিক আছে, কিন্তু স্যার ম্যামের সাথে অনেক কয়টা বডিগার্ড নিযুক্ত করে দিয়েছে ম্যামের বাবা। রফিক, তুমি সেটা নিয়ে টেনশন করো না। তুমি এটা খুব ভালো করেই জানো যে আমি কত বড় খেলোয়াড়। জি স্যার। ওকে, তাহলে এখন রাখছি। আর তোমায় কি বলেছি সেটা মাথায় রেখো। তারপর ফোন রেখে দিলাম। পরে আমিও আমার সমস্ত গার্ডদের নিয়ে কলেজে চলে গেলাম। অবনীকে আজ তুলে নিয়ে আসবো, দেখি ওকে আমার থেকে এবার কি আলাদা করে। কলেজে পৌঁছে অবনীকে তুলে আনতে যাব, তখনই তার বাবার চেলাপোলা আমায় আটকায়। আমি আমার বডিগার্ডদের আগেই বলে দিয়েছি যাতে করে সবাই কোমরের মধ্যে মেশিন গুঁজে নিয়ে যায়, আর কলেজে গিয়ে যেন সবাই আড়াল হয়ে অবনীর বাবার লোকদেরকে টার্গেটে নিয়ে নেয়। এই বেটা, আমরা থাকতে তুই ম্যামের দিকে চোখ তুলেও তাকাতে পারবি না। শোন, বাহাদুরি কমিয়ে কর আর তোরা রাস্তা মাপ। অবনীর সাথে আমার কথা আছে। অবনী, তুমি চলো আমার সাথে, তোমায় আমি নিয়ে যেতে এসেছি। এই ছোট লোক, তুই আবার আমার সামনে এসেছিস? তোকে না একবার বলেছি যে তোর সাথে আমার কিছুই নেই। সোজা রাস্তা মাপ। অবনী, আমায় জোর করতে বাধ্য করিও না। এই তুই কি বললি? আমরা থাকতে তুই ম্যামের উপর জোর খাটাবি? এটা বলেই গার্ডরা আকাশকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মেজাজ তো পুরো বিগড়ে গেল, তাও কিছু বললাম না। শান্তভাবে মাটি থেকে উঠে দাঁড়ালাম। দেখো, বেশি বাড়াবাড়ি করিস না। আমার আর অবনীর মাঝে কেউ আসতে যাবি তো সোজা মরবি। এই তুই আমাদের মারবি? হ্যাঁ, দেখেছিস আমরা কয়টা গার্ড এখানে মজুদ আছি, আর তুই একা কি মারবি তুই আমাদের? তোরা অনেক কয়টা গার্ড একত্রে দেখে খুব বুলি ফুটেছে মুখে, তাই না? একবার আশেপাশে চোখ পাকিয়ে দেখতো, কিছু দেখতে পাস কিনা। অবনীর গার্ডরা আশেপাশে তাকিয়ে দেখে ওদের সব কয়টা গার্ড নিশানায় দাঁড়িয়ে আছে। কিরে, কিছু দেখতে পেলি? গার্ডরা সবাই চুপসে যায়। কই গেল তোদের মুখের সাউন্ড? এবার দেখা বড় গলা। আগেই বলেছিলাম যে বাড়াবাড়ি করিস না। এখন যদি তোদের গার্ড সব কয়টার মাথার খুলি উড়িয়ে ফেলি, তাহলে কি আসবে তোদের বাঁচাতে? স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। মাপ টাপ কোনো কিছু নাই, এক সাইডে গিয়ে দাঁড়া আর আমাকে আমার কাজ করতে দে। গার্ড সব আমার কথায় এক সাইড হয়ে গেল, আর আমি অবনীকে জোর করে কোলে তুলে নিলাম। অবনী কোল থেকে নামার জন্য খুব জোর পিড়াপিড়ি করছে, কিন্তু আমি তাকে 2 হাত দিয়ে খুব শক্ত করে ধরে আছি। সে হাজার চাইলেও আমার কোল থেকে নামতে পারবে না। শোন, আমার বউকে আমি নিয়ে গেলাম, তোর স্যারকে বলিস তার যদি হিম্মত থাকে তাহলে আমার থেকে আমার বউকে আলাদা করতে। তারপর সেখান থেকে চলে আসলাম। অবনীকে কোলে করে নিয়ে এনে গাড়িতে বসিয়েছি। ড্রাইভারকে বললাম গাড়ি ড্রাইভ করতে। তুই আসলে একটা জানোয়ার। তোর মতন মানুষকে কিভাবে যে আমি ভালোবেসে ফেলেছিলাম তা আল্লাহই ভালো জানেন।
নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য আমি এর থেকেও নিচে নামতে পারি। আই জানোয়ার, তোর ওই বাজে মুখে ভালোবাসার নাম নিবি না। তোর মনে ভালোবাসা বলতে কিছুই নেই। তোর ভেতরে আছে শুধু লোভ। আমায় নিজের করে কিভাবে আমার বাবার সম্পত্তি হাতাবি, সেই সব কিছুই তোর মাথায় ঘুরঘুর করে। অবনী, না জেনে কোনো কথা বলা ঠিক না। হ্যাঁ জানোয়ার, কি জানি না আমি? হ্যাঁ, আমি সবটাই জানি। তুই আমায় জোর করে এজন্যই বিয়ে করেছিস যাতে আমার বাবার সব সম্পত্তি নিজের করে নিতে পারিস। অবনী, ভেবে চিন্তে কথা বলো। আমার ভিতরে কোনো লোভ নেই। আচ্ছা যাও, এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে আমি তোমার বাবার সম্পত্তির জন্য তোমায় জিম্মি করেছি, কিন্তু তুমি এটা বলতে পারবে যে যতদিন তুমি আমার সাথে ছিলে সেই সময় ভালোবাসার কোনো কমতি তুমি আমার মাঝে দেখেছো? বা কখনো আমার আচরণে এটা মনে হয়েছিল যে আমি তোমার সাথে ধোঁকাবাজি করছি? না, তা মনে হয়নি। তবে পরে বাবার কথা শুনে আমি সবটা ভেবে দেখেছি যে তুই বাবার সম্পত্তির জন্য আমায় জিম্মি করেছিস, আমায় ভালোবেসেছিস। অবনী, এই চিনলে আমাকে? এই একদম ন্যাকামো করবি না। তুই একটা জানোয়ার। তুই আমার সাথে ছলনা করেছিস। তুই যদি সত্যি আমার সাথে ছলনা না করতি তাহলে তোর হাত কোনো দিনও আমি ছাড়তাম না, কারণ তোর ছলনাগুলো আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা মনে হয়েছিল। তবে সম্পূর্ণটাই মিথ্যা। সবকিছুই এখন আমার চোখের সামনে ক্লিয়ার। অবনী, তোমায় আর আমার কিছু বলার নেই। তবে অতি শীঘ্রই হয়তো সবটা তুমি জানতে পারবে। তখন তুমি হয়তো বুঝবে যে কে ভুল কে সঠিক। তবে মাথায় রেখো, এখনের বলা কথাগুলো মনের ভেতরে ছুরির মতন আঘাত করেছে। আরে যা যা, আমার আর কিছুই দেখার বাকি নেই। অবনীকে আর কিছুই বললাম না। ওকে নিয়ে সোজা বাসায় এসে পড়লাম। তখনই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। হ্যালো বলতেই অপর পাশ থেকে অবনীর বাবা চেঁচিয়ে ওঠে, কুত্তার বাচ্চা, আমার মেয়েকে তুই আবার উঠিয়ে নিয়ে গিয়েছিস। তুই খালি তৈরি থাক, তোর কি হাল করি তুই খালি এবার দেখিবি। সেনাবাহিনী নিয়ে আমি তোর বাসায় আসছি, তোর পাপের নাম সহ ভুলিয়ে দিব তোকে। ওকে আয়, আমি তৈরি আছি। আর শোন, বাপের নাম আমার না, তোর নিজেরটা ভুলে যাবি। এটা বলতে না বলতে এই ফোনটা কেটে দিল। ঘন্টাখানিক পর আমার বাসায় কয়েকটা সেনাবাহিনী গাড়ি আসে, সাথে অবনীর বাবাও। স্যার, এই জানোয়ারটার আমার সম্পদ হাতানোর জন্য আমার মেয়েকে জোর করে তুলে এনেছে। আকাশ সাহেব, উনি যা বলেছেন তা কি ঠিক? পাশে অবনী ছিল, সে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। না স্যার, আমি আমার বউকে তুলে এনেছি। এই যে কাগজপত্র, বিয়ের কাগজ, সেনাবাহিনীর অফিসারের হাতে দিলাম। স্যার, আপনারা কেউ ওর কথায় বিশ্বাস করবেন না। এই ছেলে আমার মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছে যাতে করে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করতে পারে। আনিসুজ্জামান সাহেব মুখে লাগাম দেন। আমি শুরু হয়ে গেলে না আপনার জীবনের রশি কেটে যাবে। স্যার, দেখছেন কেমন বেয়াদবের মতন আচরণ করছে আপনাদের সামনে। আকাশ সাহেব, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করেন, না হয় আমরা আপনাকে গ্রেফতার করব। ওকে স্যার, করছি, একটু সময় দিন। আনিসুজ্জামান সাহেব, এটা মাথায় রাখা উচিত ছিল আপনার, যে গর্ত খুঁড়তে গেলে মাঝে মাঝে কেঁচোর জায়গায় সাপও বেরিয়ে আসে। এই ছেলে, তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই সাপ? আমি শুধু সাপ না, তোর জীবনের কাল আমি। মনে পড়ে রাহেলার কথা? আকাশের মুখে রাহিলার কথা শুনে অবনীর বাবা থতমত খেয়ে যায়। এই কে তুই, আর কোন রাহিলা? কোন রাহেলা তোর মনে পড়ছে না? ওকে, আমি মনে করিয়ে দিচ্ছি। আমি তোর ছোট বোন রাহেলার গর্ভের সন্তান, যাকে তুই লোক সমাজের সামনে দুশ্চরিত্র বলে খেতাব দিয়ে মানুষের হাতে সঁপে দিয়ে মেরে ফেলেছিলি। মনে পড়ছে কিছু? এই ছেলে, কি সব আবোল তাবোল বলছিস তুই? আমি কোনো রাহেলাকে চিনি না। ওকে, আমি আরো মনে করিয়ে দিচ্ছি। স্যার, আমার মা ছিল এই লোভী লোকটার ছোট বোন। আমার বাবা ছিল এক সময় এই শহরের নাম করা বিজনেসম্যান, যার নাম ছিল আরিফ, যাকে রাতের বেলা মানুষ দিয়ে খুন করানো হয়। সেনাবাহিনীর অফিসার আকাশের মুখে বিজনেসম্যান আরিফ সাহেবের কথা শুনে অবাক হয়ে যায়। তুমি সেই আরিফ সাহেবের ছেলে, যাকে রাতের বেলায় কয়েকজন মিলে খুন করে ফেলে রেখে চলে গিয়েছিল, যে খুনের আসামিদের এখন পর্যন্ত প্রশাসন ধরতে পারেনি? হ্যাঁ, আমি তারই ছেলে। আমার বাবার সম্পদের লোভে পড়ে এই লোক আমার বাবাকে মানুষ দিয়ে খুন করিয়েছে। শুধু তাই নয়, আমার বাবাকে মারার পর যখন আমার মায়ের জন্য আমার বাবার সম্পত্তি নিজের নামে করতে পারছিল না, তখন আমার মাকে লোক সমাজের সামনে নষ্ট মেয়ে বলে ছেড়ে দেয়। আর লোক সমাজ এই লোকের কথায় সেসব বিশ্বাস করে আমার মাকে পাথর নিক্ষেপ করে মারে।
আকাশের মুখে এসব কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে। বিশেষ করে অবনী, সে তো যেন আকাশের কথাগুলো নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না। স্যার, এই ছেলে সব মিথ্যা বলছে, সবকিছু আমার নামে বানিয়ে বানিয়ে বলছে, যাতে করে আমার উপর সব দোষ চাপিয়ে দিতে পারে। স্যার, কে সত্যি আর কে মিথ্যা